আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপালধর চক্রবর্তী। রাজাগোপাল দা, অবশেষে সেই দিন আসতে চলেছে। অবশেষে বাংলাদেশে ভোট কবে তার নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে চলতি সপ্তাহ, মানে এই সপ্তাহের মধ্যেই। আমরা শুধু ভারতবাসী না, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে বাংলাদেশের ভোটের দিকে। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। ভোট তো হবে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই, মুখ্য নির্বাচন কমিশনার তিনি জানিয়ে দিয়েছেন চলতি সপ্তাহে তার নির্ঘণ্ট প্রকাশ। কিন্তু রাজাগোপাল দা, যে দেশে ভোট হচ্ছে, যে দেশে নির্বাচিত সরকার গঠন হবে, সে দেশে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা নিষিদ্ধ। 2025-এর 12ই মে, এই তো কটা মাস আগের ঘটনা। তাদেরকে এবং সহযোগীদেরকে সম্পূর্ণভাবে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা হয়েছে। কোনো রকম কার্যকলাপ তারা করতে পারবে না এবং কঠোরভাবে তাদের দমন করা হবে যদি কিছু চেষ্টা করা হয়। আমার প্রশ্ন রাজাগোপাল দা আপনার কাছে, যে দেশে নির্বাচন হবে, যাকে লোক নির্বাচন বলা হচ্ছে, সাধারণ ভোট বলা হচ্ছে, দেশের প্রধান রাজনৈতিক দলকে যদি সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে থাকতে না দেওয়া হয়, সেটা কি আদৌ ভোট নাকি ভোটের নামে প্রহসন? সেটাকে অনেকেই অ্যাপিয়ারেন্স অনলি, মানে লোক নির্বাচন নয়, লোক দেখানো নির্বাচন বলা হচ্ছে। আপনি কি একমত? হ্যাঁ, একটু বলি যে বাংলাদেশ সে যদি নির্বাচনের ইতিহাসের দিকে তাকানো যায়, তাহলে সে দেশের ইতিহাস আমরা যেভাবে ভারতবর্ষের নির্বাচনী ইতিহাস দেখি বা একটা উন্নত গণতন্ত্রে যেভাবে মানে নির্বাচন হয়ে থাকে, তার সঙ্গে খুব একটা মেলে না বাংলাদেশে। বাংলাদেশে নির্বাচনে আমার যতদূর মনে পড়ছে যে আওয়ামী লীগ তারা কিন্তু বেশ কয়েকবার নির্বাচন বয়কট করেছিল। 86 সালে, 88 সালে যখন এরশাদ ছিলেন, হুসেন মোহাম্মদ এরশাদ সে দেশের মিলিটারি শাসক ছিলেন, তখন তারা বয়কট করেছিল। এবং বিএনপির শাসনকালে শেষে 96-এর ইলেকশনও তারা বয়কট করেছে। সুতরাং এই ইতিহাস আছে এবং বিএনপিও বয়কট করেছে বেশ কয়েকটা ইলেকশন। এটাই দুটো মেন পার্টি। শেখ হাসিনা যখন এরশাদ যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তো বোঝাই যাচ্ছে তার যে জাতীয় দল তারা কারোকে সেভাবে করতে দেয়নি। এখন সেই জাতীয় দল অনেকটাই ভেঙে পড়েছে, সেসব ঘটেছে। যাই হোক, তো বাংলাদেশের নির্বাচনে দেখা গেছে যে 2-3টে ইলেকশন আমার যত মনে পড়ছে খুব ভালোভাবে হয়েছে। এখন খুব ফেয়ারলি কন্টেস্টেড হয়েছে। প্রচুর লোক ইলেকশনে ইলেকশনে ভোট দিয়েছে। সেটা প্রথম হয়েছিল 1991, বুঝেছেন? তখন এরশাদ তিনি ছেড়ে দিয়েছেন এবং একটা কেয়ারটেকার অধীনে তখন একটা আন্তর্জাতিক অবজারভার ছিল, তাদের এতে একটা নির্বাচন হয়েছিল, বুঝেছেন? কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তার ফলে কোনো দল যে গভর্নমেন্ট শাসনে থাকে অনেক সময় তার তো অ্যাডভান্টেজ থাকে, সেটা ছিল না। খুব হাইলি কন্টেস্টেড নির্বাচনে আমরা দেখেছিলাম 1991-এ প্রথম বিএনপি খুব ন্যারোলি জিতেছিল। যদিও সিটের মার্জিন অনেকটা বেশি ছিল, কিন্তু ভোট পার্সেন্টেজ 1%-ও কম ছিল 1991 ইলেকশন। ঠিক আছে। আবার ওই তার 5 বছর পরে যে ইলেকশনটা হয়, 96-এর জুনের যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনটাও দেখা গেছে যে কেয়ারটেকার গভর্নমেন্টে হয়েছে এবং সেখানেও মানে আওয়ামী লীগ অংশগ্রহণ বিরাট ভাবে জিতেছে এবং খুবই মানে ডিফারেন্সটা 4%-5% মতন ছিল। 2001-এর ইলেকশনটাও মোটামুটি ভাবে টার্ন আউট বেশ ভালো ছিল। বিএনপি কোয়ালিশন সেবারে জিতেছিল। তারপরে আমরা দেখেছি আর কোনো ইলেকশন সেভাবে কন্টেস্টেড হয়নি। বিএনপি তো বেশ কয়েকটা ইলেকশন তারা লড়ছে না। আমরা দেখলাম যে বিএনপি 2014-2024 ইলেকশন তো লড়েনি, এরকম ঘটেছে। সুতরাং বাংলাদেশে ওই ওয়েল কন্টেস্টেড মানে যে ভালোভাবে নির্বাচন, এটা ঠিক খুব একটা হয় না। সুতরাং এই ইতিহাস বাংলাদেশের আছে। আওয়ামী লীগও বয়কট করেছে আছে, বিএনপিও বয়কট করেছে আছে। সুতরাং এবারে বয়কটটা নেই, এবারে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে আছে।
এখন ব্যান্ড হওয়া মানে বয়কটেরই মানে সিমিলার, যদিও পলিটিক্যাল একটা ভিন্ন, মানে তারা অংশগ্রহণ করতে পারবে না। এবং তাদের দলে যেটা আমরা পাকিস্তানে দেখলাম, ইমরান খানের যে দলটা ছিল পিটিআই, তাকেও ব্যান করে দেওয়া হয়েছিল। এবং তারা একটা কি একটা নামে ইত্তেহাদ নাকি নামে সুলেমান ইত্তেহাদ এরকম কি নামে তারা 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 সেখানে নির্বাচন লড়েছিল, বুঝেছেন? হ্যাঁ, এবং বেশ ভালো সিট পেয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়েও। আচ্ছা, তো আওয়ামী লীগ যদি না করতে দেয় তাদেরকে, যদি সেটা শেষ পর্যন্ত সেইটাই সিদ্ধান্ত হয়, তাহলে হয়তো আওয়ামী লীগের এরা হয়তো ইন্ডিপেন্ডেন্ট নানান নামে লড়তে পারে, যেটা একটা দিক। দল গঠন হয়তো তারা পারবে না, দল গঠন করতে নতুন ভাবে করতে পারবে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, সে সময়ও থাকবে কিনা জানা যাচ্ছে না। কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়তেও পারে, অথবা একটা বিএনপির সঙ্গে কিন্তু একটা সমঝোতা। বিএনপি জানে যে তার প্রতিদ্বন্দ্বিতা, মোটামুটি বিএনপি নেতাদের মধ্যে একটা ভাবনা এসে গেছে যে তারাই ক্ষমতায় আসছে। যদিও তাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী, তিনি চিকিৎসার জন্য বাইরে যাবার কথা, শেষ পর্যন্ত গেছেন কিনা খেয়াল করে, লন্ডনে যাবার কথা, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে, বিমানটা আসছিল না, এসে চলে গেছেন কিনা আমার ঠিক খেয়াল নেই। তো সেটা উনি বয়সে 80-র ওপরে, খুবই শরীর খারাপ। ছেলে তারেক তো লন্ডনে থাকে, বলছে আমি আসবো না। এইসব পার্টি তো বুঝতেই পারছেন যে এরা পরিবার ভিত্তিক পার্টি। বেগম জিয়ার মানে জেনারেল জিয়াউর রহমানেরই বাড়ির লোকেরাই এটাই চালায়। এখন সেখানে বেগম জিয়া যদি নিজে অসুস্থ থাকেন, তার ছেলেও যদি না অংশগ্রহণ করতে পারে, তাহলে পার্টিটার কি অবস্থা হবে কিছুটা বোঝা যাচ্ছে। কিন্তু যাই হোক, যা হোক না কেন, ওদের মেন কম্পিটিটর ইউনুসের সঙ্গে থাকবে। ইউনুসের যে স্নেহধন্য যেটা ন্যাশনাল যে নাগরিক সিটি এনসিপি যেটা তৈরি হয়েছে, এখন তার তো জনপ্রিয়তা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু নির্বাচনে জনপ্রিয়তা লাগে না। এইসব যে দেশের নির্বাচনে আপনার ঠিক এটা এইভাবে হয় না, প্রপারলি হয় না, যথাযথভাবে হয় না, সেখানে কিন্তু কাউন্টিং যারা করে তারাই ইলেকশনটা করে। কিভাবে কাউন্টিং হচ্ছে এখন বলতে পারবো না। হয়তো দেখা যাবে ইউনুস এমন ভাবে করলো এনসিপি জিতে গেল, কি হবে, বা ইউনুস নিজেও দাঁড়াতে পারে, জানি না তার পপুলারিটি কিরকম আছে। এখানে যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট যদি থাকতো, আন্তর্জাতিক অবজারভাররা আসতো, তাহলে নির্বাচন যে কিছুটা ভালো হতো বোঝা যায়। কিন্তু এখন সে ধরনের পরিবেশটা দেখা যাচ্ছে না। এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব, ভোট তো হচ্ছে, একটা সরকারও গঠন হবে, কিন্তু তারা কি সেই গণতান্ত্রিক, স্বচ্ছ, বহুত্ববাদী সরকার হবে যে বাংলাদেশের মানুষের একাংশের মানুষের প্রতি এতদিনের অবিচার, এতদিনের শোষণ, এত অত্যাচার, তাদের প্রতি কি তারা এসে সুবিচার করতে পারবে? জনগণের সত্যি কি আস্থা অর্জন করতে পারবে তাদের বিশ্বাসের উপর ভর করে? নাকি তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের যে ন্যূনতম চাহিদা সেটুকুও তারা পূরণ করবে না বা পারবে না? নাকি দেশে একটা আবারও নতুন করে ভোটের পরে অস্থিরতা বাড়বে, বিরোধ বাড়বে, প্রতিবাদ বাড়বে? এটা ঠিক কোন দিকে এগোবে ভোটের পরের চিত্রটা? হ্যাঁ, দেখুন, একটা এখন যে গভর্নমেন্ট আছে তাদের তো কোনোই নৈতিকতা নেই। তারা তো বছর দেড়েক চালিয়ে দিল না, আরো কিছু হয়তো চালাবে। সুতরাং বাংলাদেশের মানুষ ঠিক সেভাবে গণতন্ত্রকে আঁকড়ে ধরতে এখনো শেখেনি। তাহলে এই গভর্নমেন্ট এতদিন থাকতো না। যে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক মাসের মধ্যেই বিদায় নেবার কথা। এরা তো 6 মাস, 6 মাস, হ্যাঁ সরি, কিন্তু এরা নেয়নি, এরা রয়ে গেছে এবং এ নিয়ে কেউ প্রশ্নও করেনি। এবং এরা যেভাবে আইন তৈরি করছে তার বৈধতা রয়েছে, এবং দেখা যাচ্ছে বিচার ব্যবস্থারও যে ইন্ডিপেন্ডেন্স এটা আমরা আশা করি সেটাও দেখা যাচ্ছে না। এবং যেভাবে শেখ হাসিনার ফাঁসি হলো, সেটাও মানে যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত, যারা সাধারণ ন্যূনতম ধ্যান ধারণা আছে, বা ফাঁসির বিচার এইভাবে তো হয় না। যাই হোক, সেসব প্রশ্ন এই মুহূর্তে নিয়ে আসছি না। কিন্তু বোঝা যাচ্ছে দেশটা ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে না। সুতরাং যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে না, যে দেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছে বারে বারে মিলিটারি শাসন দেখতে, অতীতেও ছিল, বাংলাদেশ হবার আগেও সেখানে মিলিটারি শাসনের মধ্য দিয়ে ছিল,
শেখ মুজিবর সেখানে একটা চেষ্টা করলেন একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার, সংবিধানও সেভাবে তৈরি হলো, কিন্তু আবার সেটা পাল্টেও দেওয়া হলো। বারে বারে ঘটনা ঘটে গেছে। সুতরাং মানুষ যে খুব যে শেখ মুজিবরকে হত্যা করা হলো তখন যে বিশাল প্রতিবাদ হয়েছে আমরা দেখিনি। আবার শেখ মুজিবরের বাড়ি ভেঙে দেওয়া হলো, সেখানেও যে বিশাল বাড়ি ভাঙার যে আবেগ, বাড়ি ভাঙার প্রতিবাদের কোনো আবেগ আমরা দেখলাম না। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এলেন, লাখ লক্ষ মানুষ তার গাড়ি ঘেরাও করলো, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সেভাবে আন্দোলন আমরা খুব একটা দেখিনি। তো বাংলাদেশ মানুষ বোধহয় এই গাজুয়ারি ব্যাপারটাকেই বেশি পছন্দ করে। সুতরাং এখানে গণতন্ত্রের কি ভবিষ্যৎ বা মানুষ সেটা কতটা চায় এই মুহূর্তে সেটা খুব একটা পরিষ্কার নয়। তো যাই হোক, যদি নির্বাচন হয়, বোঝা যাচ্ছে ইউনূস যাকে চাইবেন সেইভাবে। ইউনূস যদি মনে করেন তার যে কর্তৃত্ব উনি দেশের মধ্যে রেখেছেন, এবং দেখুন এখন খেয়াল করতে হবে যে এই ধরনের যারা সরকার, বাংলাদেশ এবং আমেরিকা, বাংলাদেশ এবং পাকিস্তান, তারা কিন্তু মোটামুটি বুঝে গেছে যে আমেরিকার সঙ্গে থাকলে তাহলে আমাদের অনেকেই আমাদের ধরাছোঁয়ার বাইরে, অনেক দেশে অনেকের ধরাছোঁয়ার বাইরে থাকে। শেখ হাসিনা কিন্তু আমেরিকার যে কর্তৃত্ব মানতে চাননি, সেন্ট মার্টিন দ্বীপ উনি দিতে চাননি, আমরা সবাই জানি। এবং তারপরে কি ঘটেছে সেটাও আমরা দেখলাম, বুঝলাম। এখন যিনি আছেন মোহাম্মদ ইউনূস, তিনি একেবারে আমেরিকাকে যেভাবে প্রবেশ করতে দিয়েছেন, আমেরিকার কিরণক হয়ে কাজ করছেন, পাকিস্তানের আসিম মনিরও একইভাবে চলছেন। তো এরা যদি আমেরিকা থেকে সাপোর্টটা পেয়ে যায় বা দেখাতে পারে দেশের মানুষের কাছে, দেখো আমার হাতে আমেরিকার সাপোর্ট আছে, তখন আর কেউ কিছু বলতে সাহস করে না, অপোজিশনও কিছু বলতে পারে না, পার্শ্ববর্তী দেশরাও অনেকটা নীরবে থেকে যায়। সেটাই ঘটছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশই আমেরিকার খুব কাছাকাছি, তাদের যে জিও স্ট্র্যাটেজিক যে পজিশন আছে সেটাকে তারা ইউজ করতে চাইছে, এবং করে আমেরিকার খুব কাছেই তারা এসে হাজির হয়েছে। দেখুন, ইউনূস শান্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমরা জানি, অর্থনীতির অধ্যাপক উনি। আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, কাজ করার সুযোগ ছিল। মনে হয়েছিল মানুষটা বুঝি বাংলাদেশের একটা বড় পরিবর্তন উনি আনতে পারেন, এনেও ছিলেন। গ্রামীণ ব্যাংকের ওনার যে প্রজেক্ট, তার সঙ্গে আমি এইটে কাজ করেছি, তাতে মনে হয়েছিল মানুষটার একটা ভিশন আছে, কি করে মেয়েদের অভাব দূর করা যায়, তাদের অনটন কি করে দূর করা যায়, অল্প পয়সা ধার দিয়ে তারা কি করে একটা সুন্দর জীবিকার মধ্যে থাকতে পারে, সম্মানের সঙ্গে থাকতে পারে এবং পরিবারের উন্নয়ন করতে পারে, সেগুলো আমি দেখে এসেছি। আমি অভিভূত হয়েছিলাম তার ওই মডেল দেখে। কিন্তু পরবর্তীকালে উনি যখন প্রশাসক হিসেবে হাজির হলেন, তখন একটা উল্টো ইউনূসকে আমরা দেখলাম। সেখানে তার মনে হয়েছে তার নিজের পদাধিকারটাই গুরুত্বপূর্ণ। সেখানে জঙ্গিবাদের সঙ্গে, মৌলবাদের সঙ্গে যেভাবে উনি আপোষ করলেন, যেটা আপনি বলছিলেন যে সাধারণ মানুষের যে প্রয়োজন, অন্ন, বস্ত্র, সংস্থান, একটু মর্যাদা, তাই না, এইগুলো তো কোথাও নেই। যেভাবে সাধারণ মানুষের উপর আঘাত হচ্ছে, যারা মুক্তমনা তাদের উপর আঘাত হচ্ছে, সংখ্যালঘু তাদের উপর আঘাত হচ্ছে, তারপরে মানুষ তো খালি খেয়ে পড়ে থাকতে চায় না, চিড়িয়াখানার জন্তুর মতন মানুষ থাকে না, তার স্বাধীনতা ইম্পর্টেন্ট। সেগুলো বাংলাদেশে খুব একটা আছে বলে মুক্তমনারা বিশ্বাস করেন না। এবং যারা ওইভাবেই থাকতে চায়, সরকারের কাছে থেকে কিছু পকেট গোছাতে চায়, তারা বেশ পেপে উঠে সবসময়। সেগুলো তো আছে, এগুলোর কথা বাদ দিন। কিন্তু একটা দেশ যেভাবে বেঁচে থাকতে চায় সেটা কোনোটাই ইউনূসের সময় ঘটেনি। সুতরাং মানুষ তার বিরুদ্ধে যে বিরাটভাবে পথে নেমেছে, বিরাট কেন সামান্যভাবে পথে নেমেছে সেটাও দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের যে বিস্তার আমরা দেখেছিলাম সর্বত্রই ছিল, এবং গোপালগঞ্জে যেটা আওয়ামী লীগের যে জন্মভূমি, যেখানে শেখ হাসিনা যেখান থেকে দাঁড়াতেন, পিতাও যেখান থেকে দাঁড়াতে, সেখানেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ অনেকটাই হয়ে পড়েছে, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং আওয়ামী লীগের যা প্রতিবাদ হচ্ছে দেশের বাইরে, দেশের ভেতরে আমরা কিছু দেখছি না। অধিকাংশ নেতারা ভারতে এসেছেন বা বিদেশে আছেন, সেখানে যা প্রতিবাদ তারা করছেন সেটা অনেকটা টোকেন প্রতিবাদ। লোকাল বা দেশের গভর্নমেন্ট বাংলাদেশের সরকার সেই নিয়ে খুব একটা চিন্তিত নয়। সুতরাং বাংলাদেশে যদি নির্বাচন হয় এবং এই নির্বাচনে তো যদি আওয়ামী লীগ কন্টেস্ট না করে, যদি দেখা যায় প্রতিদ্বন্দ্বিতা সেভাবে নেই,
তো আমরা 2024-এরও যে নির্বাচন আমরা দেখেছিলাম বাংলাদেশে, কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি, শেখ হাসিনাও। তো সেখানেও কিন্তু যে নির্বাচন সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে তা কেউ বলতে পারে না। যারা গিয়েছিলেন তারা আমাকে অনেকেই বলেছেন, বাংলাদেশে অনেক মানুষও বলেছেন যে নির্বাচন মানে যেটাকে আমরা অবাধ শান্তিপূর্ণ বলি সেটা একেবারেই নয়। এটা আমরা ওনাকে অনেকবার ধরে দেখছি। তবে হ্যাঁ, শেখ হাসিনার সময় বাংলাদেশের অনেক অর্থনৈতিক বিকাশ ঘটেছে, নারীর মর্যাদা বেড়েছে এবং ভারত প্রতিবেশী ভারত হিসেবে আমরা উল্লসিত, কেন আমাদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো ছিল। এগুলো সব ঠিক আছে, কিন্তু সেখানকার মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল তারা কতটা কি করতে পেরেছে সেগুলো নিয়ে সারা বিশ্ব জুড়ে সন্দেহ আছে। যাই হোক, সে প্রশ্ন তো নয়। এখন যদি নির্বাচন যদি 25-এ না হলো 26-এ যদি হয়, এবং নির্বাচন 26-এ 25 আবার কথা নয়, 26-এ যদি ঘোষণা করে নির্বাচন কমিশন, যেটা আপনি বলছেন, সে তো মানে দেখুন মানে বোঝাই যাচ্ছে যে একেবারে লিখে দেওয়া যায় যদি সামান্যতম যদি নির্বাচনের যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো মানা হয়, বিএনপি জিতবে। এটা তো আর কোনো স্বীকৃত তো পার্টি নেই। ইউনুস ধন্য যে পার্টি এনসিপি, সেটা এখনো সেই জায়গায় নেই। কিন্তু বলা যায় না, কিন্তু দেখা যায় এরাই হয়তো জিতে গেল, এমনভাবে ইলেকশন করা হলো। তাতে কিন্তু সেটা করলে কিন্তু হয়তো অন্যরা মুহূর্তের মধ্যে খুব একটা প্রতিবাদ করতে পারবে না, কিন্তু পরবর্তীকালে মানুষ বুঝবে যে গণতান্ত্রিক অধিকার তাদের সংবিধান দিয়েছিল সেটা কিন্তু মানে অনেকটাই কেড়ে নিচ্ছে, সেটা হওয়ার সম্ভাবনা আছে। এখন ইউনিশ কতটা, হ্যাঁ বলুন। সব মিলিয়ে এটা তাহলে লোক নির্বাচন হচ্ছে না, আখেরে এটা ওই অ্যাপিয়ারেন্স অনলি ভোট, মানে লোক দেখানো নির্বাচনই বলা ভালো। আমেরিকা তো সেটাই চায়। আমেরিকা বলে নির্বাচন হয়েছে কিনা, উই হ্যাভ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইন বাংলাদেশ, এটাই ওরা বলবে। কিন্তু কিভাবে ডেমোক্রেসিটা এস্টাবলিশড হয়ে আছে সেটা তা আমেরিকা দেখতেও চায় না, জানতেও চায় না। ওরা হ্যাঁ ওই কাগজে কলমে সব কিছু করতে চায়। সুতরাং যদি মিলিটারি কু হয়, নানান ধরনের বিধিনিষেধ আছে, টাকা পয়সা ধার দিয়ে দেওয়া যাবে না। মিলিটারি কুটা আজকাল খুব একটা দেখতে পাবে না, তাহলে হয় কি যে আমেরিকার টাকা এসব পাওয়া যাবে না। তাই ভেতর থেকেই যে ষড়যন্ত্র, ভেতর থেকেই যা পরিবর্তন করে নেওয়া, সেটাই হবার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটাই আমরা পাকিস্তান বাংলাদেশে দেখছি। এবং আমার ধারণা বিএনপি যদি খুব বেশি, আমি জানি না বিএনপি আমেরিকার সঙ্গে কিরকম সম্পর্ক রেখেছে, যদি সেখানেও আমেরিকা ওকে বিশ্বাস না করে, আমেরিকা এই মুহূর্তে আমার ধারণা বিএনপিকে বসাবার চেষ্টা হয়তো খুব একটা আগ্রহী নাও হতে পারে। যদি ইউনুস নিজে আগ্রহী থাকে, আমেরিকার সাপোর্ট কিন্তু ইউনুসের দিকেই থাকবে, কেননা তাকে দিয়ে যা ঘোষণার আমেরিকা গুছিয়ে নিচ্ছে। তার ফলে ওর আমেরিকা চাইবেই যে ইউনুসের নেতৃত্বাধীন কোনো এনসিপি ভোটে জিতুক। এখন সেই ফর্মুলায় ইউনুস যদি রাজি থাকে, আমার মনে হয় সেটাই তার উপরই শিলমোহর পড়বে। কিন্তু ইউনুস যদি মনে করে যে না, আমি গণতন্ত্রের, বাংলাদেশের যে গণতন্ত্রের বুনিয়াদ আছে তাকে সেটাকে নষ্ট করবো না, তাহলে যদি সরে যায় তাহলে তো নির্বাচনে বিএনপি আসবে। এখন সেটাই দেখার যে ইউনুস কি চাইছে, আমেরিকার সঙ্গে তার কতটা সন্ধি হচ্ছে, এবং ওনার পার্সোনাল অ্যাম্বিশন কতটা আছে। উনি একটা হতে পারে উনি হয়তো প্রেসিডেন্ট হয়ে গিয়ে বিএনপির কারুকে প্রধানমন্ত্রী করে এইভাবে একটা থাকতেও পারেন, এটাও একটা সম্ভাবনা অনেকে বলছেন। অথবা হয়তো সেখানে হয়তো ওনার ভূমিকাটা বিশেষ থাকবে না। এখন তাহলে সংবিধানের পরিবর্তন অনেক কিছু করতে হয়, হতে পারে। তার ফলে আমেরিকা কিন্তু, যদি আমেরিকার মতামত যেটা আমার মনে হচ্ছে, যে আমেরিকা কিন্তু ইউনুসকেই বলবে যে তুমি যে কোনো হোক চালিয়ে যাও, হ্যাঁ নির্বাচন তোমায় করতে হবে। এটাই হচ্ছে আমেরিকান থিওরি। এখন কিভাবে হবে সেটা আগামী দিনই বলবে। হ্যাঁ।